আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই চমৎকার একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আমাদের যে লেকচার 11টা আছে সেটার একটা খুবই সিম্পল পিকচার প্রেজেন্টেশন। কথাবার্তা শুরু করার আগে আমি একটু তোমাদের বলি যে বই খাতাগুলো 2 মাইল দূরে রাখো। জাস্ট একটু শুয়ে শুয়ে মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, যে কী হয়। খুব বেশি মনোযোগ না দিলেও চলবে, জাস্ট একটু দেখো আর কি। আচ্ছা, দেখো আমাদের লেকচারে শিক্ষা দীক্ষা নিয়ে কিছু কথাবার্তা ছিল। সব কিছু তো আর মানে কভার করা সম্ভব না, যতটুকু পিকচার দিয়ে দেখানো যায় আর কি। তাহলে দেখো একদম শুরুতে এই যে কি সুন্দর গোফল একটা মানুষ দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে হান্টার। ঠিক আছে, তাহলে উপমহাদেশে প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। এই দেখো, হান্টার কমিশন হচ্ছে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন। এটা হচ্ছে 1882 সালে, তার ঠিক 90 বছর পরে বাংলাদেশেও একটা শিক্ষা কমিশন হয়েছে। 90 বছর পরে মানে কত, 1900 কত হবে, 72, তাই না? 1972 সালে বাংলাদেশে একটা শিক্ষা কমিশন হয়েছে, এবং সেই শিক্ষা কমিশন কার নামে? এই যে এনার নাম হচ্ছে কুদরতি খুদা। তাহলে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। ঠিক আছে, আচ্ছা, সরি। তো শিক্ষা কমিশনটা হয়েছে কবে? 1972 সালে। এবং 72 সালে হওয়ার পরে এখানে আমি কয়েকটা সাল একটু লিখছি, এটা মূলত 1974 আর কি। তো 1974 সালে হয়েছে কি, প্রাথমিক শিক্ষা আইন পাশ হইলো আর কি। প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়েছে 74 সালে। আচ্ছা, কাদের জন্য পাশ হইলো? সর্বজনীন। ঠিক আছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষা আইন। তার মানে প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়েছে 1974 সালে, সর্বজনীন প্রাথমিক শিক্ষা 1980 সালে। এখন তাও তো লোকজন আসতেছে না, এই জন্য আমরা কী করলাম, বাধ্যতামূলক করে দিলাম যে সবার জন্য বাধ্যতামূলক শিক্ষা। তাহলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এটা হচ্ছে 1990 সালে হয়েছে। এরপরে সবাই আসতেছে। এখন আসার পরে দেখা যাচ্ছে যে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তার মানে ছাত্রীদেরকে একটু প্রবৃত্তি দিলে ওরা এসে একটু পড়াশোনাটা করতে পারে। এই জন্য কী হলো, 1994 সালে ছাত্রী উপবৃত্তি দেওয়া শুরু হইলো। ঠিক আছে, এবং 2002 সালে দেখতেছে যে ছাত্রীদের থেকে ছাত্ররা বেশি গরিব। হ্যাঁ, পরে কি করলো, যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি ব্যবস্থা করা হইলো। তাহলে একটু ক্রমগুলো দেখো। 1972 সালে কি হয়েছে, কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন গঠন করা হইলো। তারপরে 74 সালে প্রাথমিক শিক্ষা আইন, 80-তে হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা, 90-তে হচ্ছে যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, 94-তে ছাত্রী উপবৃত্তি, 2002-তে হচ্ছে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি আর কি, ছাত্রছাত্রী সবার জন্য। এবং এই শিক্ষা সম্পর্কে আছে 17তম অনুচ্ছেদে। এই অংশটা নতুন করে মুখস্থ করার দরকার নাই, জাস্ট শুনে শুনে যতটুকু হইলো ততটুকুই। ঠিক আছে, এরপরে আসো, এই যে দেখতে পাচ্ছ ভদ্রলোক, হ্যাঁ, একটু বয়স হয়ে গেছে, এনার নাম হচ্ছে হান্টার। ঠিক আছে, তো তার মানে বুঝতেই পারতেছো আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকবো। তো এনার নাম হচ্ছে ব্যারিস্টার রবার্ট হান্টার। এনার নামে একটা কমিশন হয়েছে, হান্টার কমিশন, 1900 কত সালে, 1912 সালে, তাই না? এবং 1913 সালে হচ্ছে এরা রিপোর্ট দিছে। এবং মাথায় রাখবা, 13 সালে যেহেতু রিপোর্ট দিছে, তার মানে এটার সদস্য হচ্ছে 13 জন। তার মধ্যে বাঙালিদের মধ্যে নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন, তারপরে নবাব আলী চৌধুরী ছিলেন। আমরা ওনাদের সম্পর্কে একটু পরে দেখবো যে ওনাদের নামে কী কী আছে। তাহলে ইনি হচ্ছে কে, হান্টার, হান্টার সাহেব। এনার নামে হচ্ছে হান্টার কমিশন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। এবং এরপরে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু। এই ডাকসুর প্রথম নির্বাচন হয়েছে কবে, 1924 সালে। ঠিক আছে, আর প্রথম সমাবর্তন কবে, 1923 সালে। তো 1924 সালে হচ্ছে প্রথম ডাকসু নির্বাচন হয়েছে। 2024 চলে গেল, তার মানে ডাকসুটা থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। এরপরে আসো, এই যে দেখো, এই ভদ্রলোকের নাম হচ্ছে পিজে হার্টস বা পিজে হার্টক। মানে দুইটাই উচ্চারণ করতে পারো, কারণ এখানে জি আছে। আচ্ছা, পিজে হার্টস ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি। ঠিক আছে, এনার নামে একটা সুন্দর হল আছে, এই দেখো, দেখতেছো? এই হলে যদিও হচ্ছে বিদেশিরা থাকে, বিদেশিরা, ইন্টারন্যাশনাল হল আমরা বলি। তো পিজে হার্টস হলেই মূলত ইন্টারন্যাশনাল হল, এবং ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি, তাই না? এরপরে চলে আসো, এই যে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই প্রথম যে হলটা দেখতে পাবা সেটা হচ্ছে স্যার এফ রহমান হল। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ, আশা করি কিছুই দেখতে পাচ্ছ না, এনার নাম হচ্ছে স্যার এফ রহমান। আমি এখন যে হলে বসে আছি, সলিমুল্লাহ মুসলিম হল, এই হলের ইনি প্রথম প্রভোস্ট ছিলেন। প্রভোস্ট বলতে ধরো হচ্ছে যে হলের প্রধান আর কি, হ্যাঁ। এই হলের প্রভোস্ট ছিলেন, এবং এই স্যার হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন মানুষ, এবং ইনি প্রথম বাঙালি ভিসি ছিলেন। ঠিক আছে, তাহলে প্রথম ভিসি আমরা কি দেখলাম, প্রথম ভিসি আমরা দেখলাম পিজে হার্টস, এবং উনি তো প্রথম ভিসি, তাই না? ওনার নামে একটা হল আছে। তারপরে প্রথম বাঙালি ভিসি, ওনার নাম কি? এনার নাম হচ্ছে স্যার এফ রহমান। এনার নামে একটা কি আছে, হল আছে, তাই না?
আচ্ছা, আসলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে কেন, এটার একটু ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলি। তোমরা জানো যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে। বঙ্গভঙ্গ হওয়ার কারণে ঢাকার রাজধানী হয়েছে, আমরা বেশ খুশি। তারপরে 1900 কত সালে, 1911 সালে বঙ্গভঙ্গ যখন রদ হইলো, আমরা আবার বেজার হয়ে গেলাম। তারপরে ব্রিটিশরা চিন্তা করলো যে মুসলমানদের খেপায় লাভ নাই, আমরা ওদের জন্য একটা ইউনিভার্সিটি করে দিই, ঠিক আছে। এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিকল্পনা হয়েছিল আর কি, এবং নবাব স্যার সলিমুল্লাহ ওনারা খুবই দৌড়দৌড়ি করছিলেন, ঠিক আছে। এরপরে দেখো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, কি সুন্দর দাড়িওয়ালা মানুষ, হ্যাঁ, অনেকগুলো ভাষায় ইনি পারদর্শী ছিলেন। এনার নাম হচ্ছে, বুঝতেই পারতেছো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এনার নামেও একটা হল আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তো ইনি হচ্ছে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট অর্থাৎ ডক্টর অফ লিটারেচার এই ডিগ্রিটা ইনি লাভ করেন আর কি। এবং এনার নামে কি আছে দেখো তো, এই যে হল আছে, কি সুন্দর, একেবারে রাজকীয় হল, ঠিক আছে। এরপরে দেখো এই যে ভদ্রলোকের নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। ইনি হচ্ছে প্রথম বাংলা এবং সংস্কৃত দুই বিভাগের হচ্ছে প্রফেসর ছিলেন, ঠিক আছে, হরপ্রসাদ শাস্ত্রী। তো হরপ্রসাদ শাস্ত্রীকে আমরা অন্যভাবে চিনি, ইনি চর্যাপদের আবিষ্কারক, ঠিক আছে। কত সালে, 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেছে হরপ্রসাদ শাস্ত্রী, তাই না। এরপরে আসো এই যে লীলা নাগিন, সরি লীলা নাগ, হ্যাঁ, লীলা নাগ, ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, তাই না। প্রথম দেখছো কি সুন্দর স্মার্ট মহিলা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম হচ্ছে কি, লীলা নাগ। এরপরে আসো এই যে আরেকজনকে দেখতেছো, এনার নাম হচ্ছে ফজিলাতুন্নেসা জোহা, ঠিক আছে, এনার নাম হচ্ছে ফজিলাতুন্নেসা জোহা। আর এই যে পাশে দেখতেছো আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম নাকি এনার পেছনে পেছনে অনেক দিন ঘোরাঘুরি করেছিলেন আর কি, কিন্তু উনি পড়ে নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ফজিলাতুন্নেসা জোহা, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। তাহলে লীলা নাগ হচ্ছে প্রথম ছাত্রী, এবং এনার নাম কি, ফজিলাতুন্নেসা জোহা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। আর ইনি তো ফজিলাতুন্নেসা মুজিব, যার নামে একটা হল আছে, ফজিলাতুন্নেসা মুজিব হল। এই যে দেখো, এই হলে হচ্ছে মেয়েরা থাকে। এরপরে আসো রোকেয়া হল। এটা একেবারে ক্যাম্পাসেই, কলাভবনের অপোজিটেই আছে রোকেয়া হল। টিএসসি বা কলাভবন যেখানেই যাও, রোকেয়া হলকে ক্রস করে যাইতে হবে। তো রোকেয়া হলটা কার নামে, বেগম রোকেয়ার নামে অবশ্যই। এবং রোকেয়া হলের ভেতরে হচ্ছে বেগম রোকেয়ার একটা ভাস্কর্য আছে, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে বেগম রোকেয়ার ভাস্কর্য কোথায় আছে, তাহলে আমাদেরকে বলতে হবে যে রোকেয়া হলের ভেতরে। এই যে দেখো রোকেয়া হল, আশা করি কিছুই দেখতে পাচ্ছ না, তবে এই যে এইখানে একটা ইয়া দেখা যাচ্ছে ভাস্কর্য, এটা হচ্ছে বেগম রোকেয়ার। আর 7ই মার্চ ভবনটাও হচ্ছে রোকেয়া হলে আছে, ভবনটা দেখাইতে পারলে ভালো হইতো। সুফিয়া কামাল, এই দেখো সুফিয়া কামাল হল, একেবারে রাজপ্রাসাদ 7 স্টার হল, ঠিক আছে। দেখো এই যে এটা হচ্ছে সুফিয়া কামাল হল। এবং মজার বিষয় হচ্ছে যে সুফিয়া কামাল হলের পাশে এইদিকে একটা সুন্দর বিল্ডিং আছে, এটা হচ্ছে জাজেস কোয়ার্টার, হ্যাঁ। তো সুফিয়া কামাল হলে আমাদের যে বান্ধবী বান্ধবী যারা আছে, তারাও মনে করো হলের বাইরে চাটা খাইতে বের হয়। আবার এই যে যারা নতুন জাজ, এনারা ধরো ট্রেনিংয়ের জন্য আসে, তো এনারাও ধরো চাটা খাইতে বের হয়। তারপরে এইখানে আবার দেখা সাক্ষাৎ হয়, পরিচয় হয়, একসময় বিয়েও হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই হলের কিন্তু অনেক মেয়েদের হাজব্যান্ডই দেখা যাচ্ছে যে জাজ টাজ হয়, ঠিক আছে। তার মানে তোমরা বিশেষ করে যারা মেয়েরা দেখতেছো, তোমরা ঢাকা ভার্সিটি হোক বা না হোক, সুফিয়া কামাল হল যেন কোনোভাবেই মিস না হয়। আচ্ছা, এরপরে আসো এই যে ইনি বেশ ভদ্র মানুষ, আশা করি কিছুই দেখতে পাচ্ছ না, নবাব স্যার, সরি নবাব আলী চৌধুরী, নওয়াব আলী চৌধুরী, সরি। তো এনার নামে কি আছে, নওয়াব আলী চৌধুরীর নামে সিনেট ভবন আছে। এই দেখো, এই যে এখানে একটা লেখা আছে নবাব আলী চৌধুরী সিনেট ভবন। এই দেখো সিনেট ভবন খুবই সুন্দর, দেখলে একেবারে অ্যারিস্টোক্রেটিক একটা ভাইব আছে। তাহলে এটা হচ্ছে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঠিক আছে। সিনেট ভবন জিনিসটা কি, এইখানে বসে একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে সিদ্ধান্তগুলো হয়, সেটা হচ্ছে এইখানেই হয় আর কি, এই সিনেট ভবনে। এরপরে দেখো এই যে বেশ রুষ্টপুষ্ট একজন মানুষ, হ্যাঁ, খুবই সুন্দর দেখতে, নাদুস নুদুস মানুষ, এনার নাম হচ্ছে স্যার সলিমুল্লাহ মুসলিম হলে আমি এখন বসে বসে ভিডিও বানাচ্ছি। তাহলে এনার নাম হচ্ছে স্যার সলিমুল্লাহ, ঠিক আছে। এবং এনার নামে কি হল আছে, সলিমুল্লাহ মুসলিম হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে 3টা হল, একটা হচ্ছে জগন্নাথ হল, সেটা হচ্ছে নন মুসলিমদের জন্য, একটা হচ্ছে শহীদুল্লাহ হল, যেটা এক সময় ঢাকা হল নামে পরিচিত ছিল, এবং মুসলিম হল, যেটা সলিমুল্লাহ মুসলিম হল,
ঠিক আছে, তার মানে এই ছাত্রাবাসটা মানে এই হলটা মুসলিমদের জন্য, এবং শহীদুল্লাহ হলও একইভাবে মুসলিমদের জন্য। আর জগন্নাথ হল ছিল তৎকালীন হচ্ছে নন মুসলিম যারা আছে আর কি, ঠিক আছে, ওনাদের জন্য। এখনও জগন্নাথ হল হচ্ছে নন মুসলিমদের জন্যই। তো এটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। দেখো হলটা কি সুন্দর উপর থেকে তোলা। হলের ভেতরে অনেকগুলো মাঠ আছে, 8টা মাঠ, ঠিক আছে। এবং এই যে হল থেকে ঢুকে এই যে এই জায়গায় বসে আমি এখন ভিডিও বানাচ্ছি। আচ্ছা আসো একটু হলটা দেখাই ভালো করে, আমার নিজের যেহেতু হল। এই যে হলে দেখো শিলাবৃষ্টি পড়ছে, তাও সুন্দর লাগতেছে, করুণ সুন্দর। এতগুলো ছবি দিছি কেন? তারপরে দেখো এই যে ফুলের গাছ সুন্দর, এই অন্ধকারে অনেক সুন্দর। আসো আমার তোলা ছবি দেখে, এই যে আমি নিজে তুলছি ছবি, সুন্দর না? একেবারে রাজকীয় একটা হল। তাহলে দেখো তো হলটা দেখতে কীরকম, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, তাই না? এই দেখো হলের কুত্তা, অত্যন্ত শিক্ষিত কুত্তা, ঠিক আছে, মার্জিত রুচি সম্পন্ন কুত্তা। যেমন তেমন খাবার দিবেও খাবে না, ও হচ্ছে দামি খাবার ছাড়া খায় না। তাইলে এই হচ্ছে আমার হল। এই বৃষ্টির সময়ও সুন্দর, নিজের হল তো অনেকগুলো ফটো দিয়ে দিছি। আচ্ছা, তাহলে সলিমুল্লাহ মুসলিম হল, এটা এই হলটা কার নামে? নওয়াব স্যার সলিমুল্লাহর নামে। স্যার সলিমুল্লাহ কিন্তু মারা গেছেন কবে জানো? উনি মারা গেছেন হচ্ছে 1915 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে 1921 সালে, তবুও ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বলা হয়, ঠিক আছে, কারণ ওনার অবদান অনেক বেশি ছিল, সব থেকে বেশি ছিল। এরপরে আসো, এটা হচ্ছে অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলা কোথায় আছে? এই যে পেছনে দেখতেছো কলাভবন, কলাভবনের ইমিডিয়েট সামনে হচ্ছে অপরাজেয় বাংলা আছে। এবং অপরাজেয় বাংলা থেকে সব থেকে বেশি যে প্রশ্নটা আসে যে এটার ভাস্করকে, এটা ভাস্করের নাম হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। সৈয়দ আবদুল্লাহ খালেদ, সৈয়দ আবদুল্লাহ খালেদ, ঠিক আছে, সৈয়দ আবদুল্লাহ খালেদ, মনে থাকবে। তাহলে কোথায় আছে? কলাভবনের সামনে আছে। আর এইটার ভাস্কর হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। এবং দেখো এই যে মুক্তিযোদ্ধা, বিশেষ করে নারীদেরও যে পার্টিসিপেশন ছিল, এবং এই এই জিনিসটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটা বক্স আর কি। কাছাকাছি দেখলে ভালো হবে আর কি, তোমরা যারা চান্স পাবা এই সামনে এসে ঠুস করে ছবি তুলবা। তাহলে এটা হচ্ছে কলাভবনের সামনে আছে অপরাজেয় বাংলা, এবং সৈয়দ আবদুল্লাহ খালেদ হচ্ছে এটার স্থপতি বা ভাস্কর। এরপর দেখো রাজু ভাস্কর্য। কার নামে রাজু ভাস্কর্য? এই যে দেখতে পাচ্ছ, খুব স্মার্ট একজন মানুষ, এনার নাম হচ্ছে রাজু, ঠিক আছে। এনার নামে হচ্ছে ভাস্কর্যটা করা হয়েছে, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, যেটার ভাস্করের নাম হচ্ছে শ্যামল চৌধুরী, ঠিক আছে, শ্যামল চৌধুরী, ঠিক আছে। তাহলে এটা কোথায় আছে? এটা টিএসসির পাশেই আছে, টিএসসি চত্বরের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায়। আর এটার ভাস্কর হচ্ছে শ্যামল চৌধুরী। আর কার নামে রাজু ভাস্কর্য? এই যে রাজু ভাইয়ের নামে, ঠিক আছে, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। সব আন্দোলন এখান থেকে শুরু হয়, তাই না? এরপরে দেখো এইটা হচ্ছে আমার হলের পাশেই, জগন্নাথ হল, আমাদের হল, বুয়েট, এগুলোর মাঝামাঝি, ঠিক আছে। এটাকে বলা হয় স্বাধীনতা সংগ্রাম। এখানে অনেকগুলা ভাস্কর্য আছে আর কি। এবং এটার স্থপতি হচ্ছে শামীম শিকদার। তাহলে এটা কোন রোডে আছে? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, আমাদের হলের পাশে, মানে আমি ক্লাসে যাই যে রোড দিয়ে, সেটার নাম হচ্ছে ফুলার রোড, ঠিক আছে। এই ফুলার রোডে হচ্ছে এই ভাস্কর্যগুলো আছে, একগুচ্ছ ভাস্কর্য। এটার নাম হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, এবং এটার ভাস্কর হচ্ছেন শামীম শিকদার, ঠিক আছে। শামীম শিকদার কিন্তু ম্যাম, ঠিক আছে, উনি মহিলা মানুষ। তো গেল। এরপরে টিএসসি, তো টিএসসি, এই দেখো টিএসসি, এই যে রমজান মাসে টিএসসি আমরা একসাথে বসে ইফতার করি, দেখছো, ছেলে মেয়ে সবাই মিলে একসাথে, কি সুন্দর একটা জান্নাতি পরিবেশ। এরপরে দেখো এই যে টিএসসিতে ত্রাণের কাজকর্ম করতেছিলাম আমরা সবাই। এরপরে দেখো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি। এটা অনেক আগের ছবি, নতুন ছবি দেখাই, এই দেখো কি সুন্দর, দেখছো। এরপরে এটা হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তোরণ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার আর কি। আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, তাদের উদ্যোগে হচ্ছে এই গেটটা করা হয়েছে, মুক্তি ও গণতন্ত্র তোরণ। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার কোনটা? মুক্তি ও গণতন্ত্র তোরণ, ঠিক আছে। আমাদের রবিউল ভাই হচ্ছে এটার ডিজাইনার। আচ্ছা, এরপরে আসো, এই তো কার্জন হল, তো চেনই, এটা হচ্ছে কলাভবন। এইটা হচ্ছে বিসি চত্বর, তাই না? বিসি চত্বরের এইখানে দেখবা, এখানে আছে স্মৃতি চিরন্তন। এই যে বেশ কয়েকটা ইয়া আছে আর কি, কী বলে এগুলোকে, পিলারের মতো, এটারে কি বলে, আমার এই স্তম্ভ আছে আর কি, হ্যাঁ, ধরো বেশ কয়েকটা, 13টার মতো স্তম্ভ আছে। তো এটা হচ্ছে স্মৃতি চিরন্তন। তাহলে স্মৃতি চিরন্তনটা কোথায় আছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যারের বাসভবন আছে তার সামনে, ভিসি চত্বরে আছে। আরেকটা আছে শিখা চিরন্তন, এটা আবার আছে কোথায়? ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে। তারপরে এই যে শতবর্ষী মনুমেন্ট।
এরপরে আসো কাজী নজরুল ইসলামের কবর, এই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তার মানে এটা কোথায় আছে? মসজিদের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের পাশে আর কি এই কবরটা, ঠিক আছে। এরপরে আসো দোয়েল চত্বর। দোয়েল চত্বর কোথায়? কার্জনের অপোজিটে, কার্জনের পাশে আর কি। এটা আজিজুল হক পাশা, মানে পাশা ভাই হচ্ছে দোয়েল চত্বরের কি বলে ভাস্কর আর কি, ঠিক আছে। তাহলে দোয়েল চত্বর, শাপলা চত্বর, এই চত্বরগুলোর স্থপতি হচ্ছে আজিজুল হক পাশা, পাশা ভাই। এ তো বাংলাদেশের জাতীয় জাদুঘর, এটা আমাদের ক্যাম্পাস থেকে খুবই কাছে। একবার আমি ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, আমরা জাদুঘরে যাব কয়েকটা ফ্রেন্ড মিলে, তো আমি আবার সকাল সকাল উঠে মনে করো 7টা 7:30টার মধ্যে বের হয়ে গেলাম গোসল টোসল করে। তো একবার বলতেছে, বাচ্চা কই যাস? বললাম যে ভাই জাদুঘরে যাবো। জাদুঘর খোলে কয়টা? গেলাম 10টার দিকে। কয় তাহলে এত সকালে বের হয়েছিস? না বাস টাসে যাওয়া লাগবে না, কত দূর আমি তো জানি না। তখন তোর গুগল ম্যাপটা ছিল না 19 সালের দিকে, 19-20 সালে, করোনার আগে আগে আর কি। আমরা খুব বেশি হ্যাবিচুয়েট ছিলাম না আর কি ফোনে টোনে। তো ভাই কয় গণ্ডমূর্খ, এখান থেকে হেঁটে গেলেও 15 মিনিট লাগবে না, ঠিক আছে। তার মানে এটা কোথায়? এটা হচ্ছে শাহবাগে আছে বাংলাদেশের জাতীয় জাদুঘর, ঢাকা ইউনিভার্সিটির একদম কাছেই, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে যে এই যে একটা বড় পিলার টাওয়ার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেটার আগের নাম ছিল হচ্ছে রেসকোর্স ময়দান, ঠিক আছে। এই রেসকোর্স ময়দানে তাহলে কি আছে? ওই যে শিখা চিরন্তনের কথা বললাম, এটা রেসকোর্স ময়দানে আছে। এবং এখানে একটা জাদুঘর আছে, এই দেখো এখানে পানিগুলো দেখতে পাচ্ছ না? এই যে পানিগুলোর নিচে একটা জাদুঘর আছে, এই এই যে এই হচ্ছে সেই জাদুঘর আর কি, ঠিক আছে। এরপরে দেখো তিন নেতার মাজার। এই যে তিন নেতার মাজার, তিন নেতা কারা একটু গেস করার চেষ্টা করো। তিন নেতা হচ্ছে এই যে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, তারপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে। আমাদের চোখে দুইজন ভালো, আর একজন হচ্ছে একটু মানে একটু হচ্ছে ভিলেন টাইপের, কিন্তু এটা অস্বীকার করার কোনো বুদ্ধি নেই যে উনি বড় নেতা ছিলেন, ঠিক আছে। তার মানে এখানে তিন নেতার মাজার, শেরে বাংলা একে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এরপরে আসো, এটা হচ্ছে কি বলে স্বোপার্জিত স্বাধীনতা, তাই না? টিএসসির পাশেই আছে, এই যে পেছনে টিএসসি আর এখানে স্বোপার্জিত স্বাধীনতা। এখানে দেখো কৃষকরা, নারী পুরুষ সবার যে একটা অংশগ্রহণ ছিল এই ভাস্কর্য দিয়ে বোঝানো হয়েছে। এবং এই যে এইখানে যে ফটোগুলো দেখা আছে আত্মসমর্পণের পিকচার, তারপরে এইদিকে হচ্ছে ওইদিকে আছে হচ্ছে যে হানাদার বাহিনীরা কিভাবে নির্যাতন করেছিল, এই পিকচারগুলো আছে। স্বোপার্জিত স্বাধীনতা মানে নিজে নিজে যে স্বাধীনতাটা অর্জন করেছে এটা, এটার ভাস্কর হচ্ছে শামীম শিকদার আর কি। তাহলে আমরা দেখলাম যে স্বাধীনতা সংগ্রাম, যেটা ফুলার রোডে আছে অনেকগুলো ভাস্কর্য, এটা হচ্ছে শামীম শিকদার, এবং এটাও শামীম শিকদার, এবং শামীম শিকদার একজন ম্যাম, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির উনি একজন অধ্যাপিকা। এরপরে দেখো এই জায়গাগুলো থেকে খুবই প্রশ্ন আসে। এটা কোথায়? এটা হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় কোথায় আছে বলো তো? ও, বগুড়াতে আছে। তাহলে হিরো আলম বগুড়ার সোল, তার মানে এটা কোথায় আছে বলো? এটা হচ্ছে বগুড়াতে আছে, ঠিক আছে। এরপরে আসো, এই দেখো এটা কি? পাহাড়পুর, পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা কোথায় আছে? নওগাঁতে, তাই না? এক্স্যাক্টলি নওগাঁতে আছে। তারপরে দেখো ময়নামতির, ময়নামতি কোথায় আছে? কুমিল্লার ময়নামতি, তাই না? ময়নামতি আছে কুমিল্লায়। আমার লেখা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, অল্পের জন্য ডাক্তার দিতে পারিনি আর কি। কুমিল্লার ময়নামতি। তারপরে এই যে উয়ারি বটেশ্বর কোথায় আছে? নরসিংদীতে, তাই না? নরসিংদী। তাহলে কি কি দেখলাম? দেখলাম হচ্ছে মহাস্থানগড় কোথায় আছে? বগুড়ায়। তারপরে দেখলাম হচ্ছে কি এটা, পাহাড়পুর বৌদ্ধ বিহার। যত বিহার আছে বিহারগুলো মূলত বৌদ্ধদেরই তৈরি। এই বিহারটা কাদের? এটা হচ্ছে নওগাঁতে আছে আর কি। এরপরে আমরা কুমিল্লার ময়নামতি, এটা একটু মনে রাখবা। তারপরে উয়ারি বটেশ্বর, এটা কোথায় আছে? নরসিংদীতে। এরপরে দেখো এই যে লালবাগ কেল্লা, একটু ভালো ফটো দেখাই। এই দেখো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা কোথায় আছে? বুঝতেই পারতেছো যে লালবাগে আছে লালবাগ কেল্লা। তাহলে ঢাকার লালবাগে, ঠিক আছে। আমি যে হলে আছি এখান থেকে রিক্সায় যেতে 20 মিনিট লাগে, খুবই কাছে আর কি, 20-30 টাকা ভাড়া। আহসান মঞ্জিল, এটা কোথায় আছে? জগন্নাথ ইউনিভার্সিটির একদম কাছে, সদরঘাটে, ঠিক আছে, পুরান ঢাকায়। তাহলে এটা হচ্ছে আহসান মঞ্জিল, এটাও ঢাকায়। এরপরে দেখো উত্তরা ভাই খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো। উত্তরা গণভবন, এখানে কয়েকদিন আগে আমি একটা ছবি দেখছি, আমার একটা স্টুডেন্ট বলতেছে ভাই আপনার ওই আপনার ফটোতে রেগুলার রিয়াক্ট করি তো তো আপনি উত্তরা গণভবনে গিয়ে ফটো দিছেন নাটোরের, ওইটা দেখে আমার একটা এমসিকিউ কমন পড়ছে শুনে খুব ভালো লাগছে আমার। তাহলে দেখো উত্তরা গণভবন কোথায় আছে? নাটোরে, ঠিক আছে। এইটা থেকে বিইউপিতেও একটা প্রশ্ন আসছে, আবার ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতেও একটা প্রশ্ন আসছে, একেবারে টপ মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরা গণভবন কোথায়? নাটোরে।
এরপরে দেখো ছোট সোনা মসজিদ, এটা কোথায় আছে? চাপাই নবাবগঞ্জে, তাই না? চাপাই নবাবগঞ্জে হচ্ছে ছোট সোনা মসজিদ আছে, চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আর কি। এইখানে হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরেরও কবর আছে মসজিদের পাশে। এরপরে দেখো এটা কোথায়? ও এটা তো হচ্ছে কুসুম্বা মসজিদ, 5 টাকার নোটে যে মসজিদটা থাকে আর কি, কুসুম্বা মসজিদ। এই দেখো এখানে আমি ঘুরতে গেছি, কাজগুলো খুবই নিখুঁত, বুঝছো? এগুলো আমার নিজের ছবি, তো নিজের তোলা ছবি। তাহলে এটা হচ্ছে কি বলে, কুসুম্বা মসজিদ, তাই না? নওগাঁতে আছে, 5 টাকার নোটেও আছে। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটাই মনে করো ওদের ভাস্কর্য আছে, ভাস্কর্য না কি বলে এটাকে, গুচ্ছ ভাস্কর্য বোধহয়, দেখে নিও, মনে নেই আমার। এরপর এটা কি, দেখেই বুঝতে পারতেছো, সাবাস বাংলাদেশ। এটা কোথায় আছে? রাজশাহী ইউনিভার্সিটিতে নাকি? এরপরে এটা হচ্ছে সংসপ্তক, এটা হচ্ছে হামিদুজ্জামান খান, এটার ভাস্কর। এবং এটা আছে কোথায়? সুন্দরতম ক্যাম্পাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তাই না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তাহলে সপ্তক কোথায় আছে? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে, এবং হামিদুজ্জামান খান হচ্ছে এটার ভাস্কর। এবং সব থেকে বড় কি বলে এটা, শহীদ মিনার কোথায় আছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই আছে। এই যে ব্যাসটা দেখতেছো, এটা হচ্ছে 52, আর এটার যে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে 71, ঠিক আছে? তার মানে 52-র উপরে দাঁড়ায় আছে 71, এই জিনিসটা মিন করা হয়েছে। এবং এখানকার প্রত্যেকটা সিঁড়ির একটা একটা করে মিনিং আছে, এগুলো এখন আমি নিশ্চয়ই বলতে যাব না, জাস্ট একটু ক্লু দিয়ে রাখি। 52, তারপরে মনে করো 56, তারপরে 66, এরকম আর কি, প্রত্যেকটা সিঁড়ির একটা 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 মিনিং আছে। তাহলে সব থেকে বড় শহীদ মিনারটা কোথায়? বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এরপরে দেখো আইকনিক রেল স্টেশন, এটা হচ্ছে কক্সবাজারে আছে। ভাই রেল স্টেশনটা এইটাই তো একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। আইকনিক রেল স্টেশন কোথায় আছে? কক্সবাজারে, তাই না? আচ্ছা, এরপরে আর কি পড়বো? এই দেখো আইকনিক রেল স্টেশন, কি সুন্দর। এটা কোথায় আছে? কক্সবাজার। এবং এটার স্থপতি হচ্ছে আমার বন্ধু ফয়েজ, ঠিক আছে? ফয়েজ আহমেদ নাকি জানি। এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর, এটা হচ্ছে চিটাগাং পোর্ট। আমাদের পোর্ট কয়টা আছে বলো তো? এই মনে করো হচ্ছে এটা বাংলাদেশের এই যে এদিকের ম্যাপটা, ধরো এখানে হচ্ছে চট্টগ্রাম, তাহলে এই যে পতেঙ্গার পাশে এখানে কি আছে বলো তো? চিটাগাং পোর্ট। তারপরে এইখানে কি আছে? এখানে আছে পায়রা পোর্ট, পায়রা দিয়ে মাথায় রাখবো, পটুয়াখালী। পায়রা পোর্ট আছে পটুয়াখালীতে, তার মানে চট্টগ্রাম আছে, চট্টগ্রাম পোর্ট চট্টগ্রামে, পায়রা পোর্ট হচ্ছে পটুয়াখালী। এইদিকে হচ্ছে মোংলা পোর্ট, এই মোংলা পোর্ট কোথায় আছে? বাগেরহাটে, ঠিক আছে? আর এইদিকে মাতার বাড়ি, ঠিক আছে? এইদিকে হচ্ছে মাতার বাড়ি আছে কক্সবাজারের কোথায়? মাতার বাড়ি কোথায় রে বাবা? কক্সবাজারের মহেশখালীতে আর কি, ঠিক আছে? তাহলে মাতার বাড়ি কোথায়? কক্সবাজারের মহেশখালী। তাহলে আমরা দেখলাম, মনে করি এখানে হচ্ছে চট্টগ্রাম পোর্ট, পায়রা পোর্ট, এইখানে হচ্ছে মোংলা পোর্ট, আর এই কক্সবাজারে কি আছে? মহেশখালীতে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর, ঠিক আছে? দেখতেছি আমরা, ধরো এই যে দেখো, এটা হচ্ছে কি পায়রা পোর্ট, কোথায় আছে? পটুয়াখালীতে। এরপরে এই যে দেখো গভীর সমুদ্র বন্দর। তারপরে দেখো এই যে দেখো, এটা হচ্ছে সাবমেরিন কেবল, তাই না? মাথায় রাখবা যে সিএ সাউথ, না SEA সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ। CME-6 কিন্তু বাংলাদেশে চলে আসতেছে। এই যে এটার ল্যান্ডিং স্টেশন হবে চট্টগ্রাম, কক্সবাজারের ঝিলংঝাতে। কি নাম বলো তো? ঝিলংঝা, এটা একটু মাথায় রাখবা। CME-6 এর ল্যান্ডিং স্টেশন হচ্ছে কক্সবাজারের ঝিলংঝাতে, CME-4-এরও এখানে। এরপরে দেখো এই যে অনেকগুলো গম্বুজ, 60 গম্বুজ, বাগেরহাট নাকি? তারপরে বড় বড় কিছু নেতা দেখো, এনাদের সম্পর্কে একটু পড়ে নিও। এই দেখো কি সুন্দর ছবি, দেখছো কি রোমান্টিক। তারপরে দেখো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, একটু দেখে নিতে পারো। এই যে দেখো দুই বান্ধবী, দেখছো কি সুন্দর হাসি। এগুলা দেখে কি আমাদের মায়েরা ভাববে যে এরকম একটা মেয়ে যদি আমার বেডার বউ হতো। আচ্ছা, তারপরে আসো এই দেখো আমাদের প্রিয় ভাই, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে? এবং ওনার বউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে উনি টিচার ছিলেন, ওনার বউ, ঠিক আছে?
এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছেন, পরে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। হ্যাঁ, এনার সম্পর্কে একটু পড়ো, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। এনার প্রত্যেক মানে পিতার হচ্ছে জন্মভূমি কোথায়, মানিকগঞ্জে, বাংলাদেশের। এবং অমর্ত্য সেন হচ্ছে নোবেল বিজয়ী আর কি, নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ। এনার বাড়ি কোথায়, ইন্ডিয়াতে, ঠিক আছে। এবং বড় মাপের ফিলোসফারও। এরপরে দেখো বোস, আইনস্টাইন, এই যে আমাদের বোস কাকু এবং আমাদের আইনস্টাইন কাকু, এনাদের সম্পর্কে একটু চাইলে দেখে নিতে পারো। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারপরে এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যিনি হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, তাই না? বাংলাদেশের প্রথম হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ইনি। বেশ ভালো মানুষ, পড়ো একটু সময় পাইলে। এনার নাম হচ্ছে জামাল আনোয়ার, ডক্টর জামাল আনোয়ার। ইনি বেশ বড় মাপের একজন বিজ্ঞানী, সুযোগ থাকলে একটু পড়ো এনার সম্পর্কে। স্টিফেন হকিং হচ্ছে এনার নামে ভালো ভালো রিভিউ দিতেন আর কি, বস মানতেন, বাংলাদেশি একজন প্রফেসর, বেশ বড় মাপের মানুষ। এরপরে হচ্ছে বিজ্ঞানী মাকসুদুল আলম, ইনি পাটের কি জানি জিনোম আবিষ্কার করে নাকি, আচ্ছা। তারপরে এই যে জুটম্যান আমাদের, ইনি হচ্ছে পাট থেকে সোনালী ব্যাগ আবিষ্কার করেন। এরপরে শেষ হয় না কেন, এরপরে আসো শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে একটু পড়তে পারো, বিশেষ করে ওনার যে ম্যাডোনা 43, হ্যাঁ, মই দেওয়া এই চিত্রগুলো। ম্যাডোনা 43-এর মানে এটার পেছনে কারণ কি বলো তো? ম্যাডোনা 43 উনি আঁকছেন কি কারণে? কারণ আমরা ম্যাডোনা ফটোটা বোধহয় দেখছি, ম্যাডোনা অনেক হৃষ্টপুষ্ট, তার সন্তান অনেক সুন্দর। ইনি বোঝানোর চেষ্টা করছে যে তোমরা যে অঞ্চল শাসন করো সে অঞ্চলের ম্যাডোনা দেখো। আমি এই যে ম্যাডোনা 43 ইনি যে আঁকছে, এটার একেবারে ভগ্ন স্বাস্থ্যের অধিকারী একজন মহিলার ফটো ইনি আঁকছেন আর কি। তো উনি জাস্ট এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তোমাদের ম্যাডোনা কি সুন্দর, আর তোমরা যে অঞ্চলগুলো শাসন করো এই অঞ্চলের ম্যাডোনা চেহারা কি দেখো। আচ্ছা, জয়নুল আবেদিন সম্পর্কে একটু দেখতে পারো। কামরুল হাসান তোমরা তো চেনোই। তারপরে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে এস এম সুলতান। এনার সম্পর্কে কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবেই, ঠিক আছে এবার, ঠিক আছে। এস এম সুলতান সম্পর্কে একটু পড়ো, হ্যাঁ। এরপরে আব্বাসউদ্দিন আহমেদ। আমরা একটু গানে চলে গেছি, জাস্ট এখান থেকে পড়বা যে কাকে কি বলা হয় আর কি। তো আব্বাসউদ্দিন আহমেদ, এনাকে বলা হয় ভাওয়াইয়া গানের সম্রাট। এরপরে আব্দুল আলিম, আচ্ছা দাঁড়াও এনার কয়েকটা দেখাই, আগে এইখান থেকে আসি। এনার নাম কি, হাসন রাজা। দেখছো কি সুন্দর একটা রাজকীয় চেহারা, এনার বউও কিন্তু মাশাল্লাহ। আচ্ছা, এনার সম্পর্কে একটু বলি। এনার যে মা, এনার বাপের হচ্ছে 4 নম্বর বউ ছিলেন, এবং ওনার মাও আবার কম না। এই হাসন রাজার বাপ ছিল হাসন রাজার মায়ের 2 নম্বর স্বামী। তাই এর মানে হাসন রাজার বাপের 4 নম্বর বউ হচ্ছে হাসন রাজার মা, এবং হাসন রাজার মায়ের 2 নম্বর স্বামী হচ্ছে হাসন রাজার বাপ। হাসন রাজা নিজেও কম না, ইনিও মাত্র 7টা বিয়ে করছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে হাসন রাজা দেখো, লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এখানে 3 লাখ বিঘা সম্পত্তির মালিক ছিলেন। তো 7টা বিয়ে করছে শুনেই ছেলেরা যদি খুশি হও, তাহলে খুশি হওয়ার কোনো কারণ নাই, 3 লাখ বিঘা সম্পত্তি ভাই তোমার নাই, ঠিক আছে। এরপরে আসো এই যে আব্দুল করিম, শাহ আব্দুল করিমের বিখ্যাত গান। আচ্ছা, এটা একটু পড়ে নিও। তো জাস্ট একটু মাথায় রাখবা যে এনাকে বাউল সম্রাট বলা হয়, ঠিক আছে, বাউল সম্রাট। তাইলে বাউল সম্রাট হচ্ছে ইনি। আর হাসন রাজাকে কি বলা হয়, মরমী কবি বলা হয়তো, তাই না? হাসন রাজাকে এনাকে বলা হয়তো মরমী কবি। তাহলে ইনি হচ্ছে মরমী কবি হাসন রাজা, আর এই লোকটা হচ্ছে বাউল সম্রাট। বাউল সম্রাটের নাম কি, শাহ আব্দুল করিম। এরপরে আসো আব্বাসউদ্দিনের গানগুলো দেখো, মাঝি বাইয়া যাও রে নাও সারিয়া দে হোঁ আজি পাল উড়াইয়া দে, হ্যাঁ। তারপর ওই শুন কদম বোতলে বংশী বাজাইকে। এখন গানগুলো শুনে তোমরা বুঝতে পারতেছো যেগুলো ভাওয়াইয়া গান, তার মানে এনাকে বলা হয় ভাওয়াইয়া গানের সম্রাট, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে বাউল সম্রাটকে শাহ আব্দুল করিম, লালনকেও বাউল সম্রাট বলা হয়, কিন্তু আব্বাসউদ্দিন কি ভাওয়াইয়া গানের সম্রাট, ঠিক আছে। ওনার গানগুলো শুনলেই তুমি বুঝতে পারবা, এবং তোমার মুখস্থ করার দরকার হবে না আশা করি। এরপরে দেখো আব্দুল আলিম কি, ইনি হচ্ছে পল্লী গীতির মুকুটহীন সম্রাট, ঠিক আছে। এনার এই যে দোল দোল দোলনা, শুনো গো রূপসী কন্যা, এই যে এখানে গানগুলো অনেকগুলো দিয়ে দিছি। তাহলে আব্দুল আলিম, এনাকে আমরা কি বলতেছি, যে পল্লী গীতির মুকুটহীন সম্রাট, ঠিক আছে। এরপরে খাঁচার ভেতর অচিন পাখি, বুঝতেই পারতেছো কার, আমাদের লালন গুরুর। এবং এই আরেকজন বড় কণ্ঠশিল্পী, ঘুমাতে পারি না সারা রাত ধরে, ডক্টর মাহফুজুর রহমান, হ্যাঁ।
বেশ ভালো মানুষ, ঠিক আছে, শিক্ষিত মানুষ, কিন্তু শুধু গানটাই গাইতে পারে না আর কি। এরপরে দেখো আমরা একটু চলে যাই সামরিক বাহিনীতে। এই যে কি সুন্দর গোপ দেখতেছো, তুমি যদি এরকম গোপ রাখো নিশ্চিত তোমার গোফেও গুণ ধরবে। ইনি ভালো মানুষের জন্য এনারটাতেও গুণ ধরে নেই। তো এই যে দেখতেছো এম এ জি ওসমানী সাহেব, এই স্যার হচ্ছে প্রথম সেনাবাহিনীর প্রথম প্রধান আর কি। তাইলে ওসমানী, এম এ জি ওসমানী ইনি হচ্ছে সেনাবাহিনীর প্রথম প্রধান, এবং এই যে ওয়াকারুজ্জামান, ওয়াকার ভাই হচ্ছে বর্তমান প্রধান, ঠিক আছে। তাহলে ওসমানী ওয়াকার, ও দিয়ে সব, তাই না? ওসমানী ওয়াকার প্রথম প্রধান এবং বর্তমান প্রধান। এরপরে দেখতেছো এই যে কি সুন্দর একদম মাসুম চেহারা, এনার নাম হচ্ছে ক্যাপ্টেন নুরুল হক, ঠিক আছে। নুরুল হক কে ছিলেন? আচ্ছা, ক্যাপ্টেন নুরুল হক হচ্ছে নৌবাহিনীর প্রথম প্রধান, ঠিক আছে। এ দেখো মানে পোশাক দেখে বুঝতে পারতেছো যে ইনি হচ্ছে নৌবাহিনীর প্রথম প্রধান, একেবারে মাসুম চেহারা, তাই না? আর এই যে আমাদের হচ্ছে নাজমুল ভাই, ইনি হচ্ছে এখন নৌবাহিনীর বর্তমান প্রধান। তার মানে সব ন দিয়ে, ন দিয়ে নৌ, ন দিয়ে হচ্ছে নুরুল, ন দিয়ে নাজমুল। নুরুল ভাই হচ্ছে আমাদের প্রথম প্রধান, আর নাজমুল ভাই হচ্ছে আমাদের বর্তমান প্রধান, ঠিক আছে। আচ্ছা, এরা সব কিন্তু 4 স্টার অফিসার, ঠিক আছে। পুলিশের প্রধান হচ্ছে 3 স্টার। এরপরে আসো এ কে খন্দকার, দেখছো আমরা কিন্তু চিনি, হ্যাঁ, এ কে খন্দকার স্যার। ইনি হচ্ছে বিমান বাহিনীর প্রথম প্রধান, ঠিক আছে। বিমান বাহিনীর প্রথম প্রধান, এবং বর্তমান হচ্ছে হাসান মাহমুদ, ইনি হচ্ছে বিমান বাহিনীর বর্তমান প্রধান। তাহলে আমরা কি কি পড়লাম দেখো তো, কই জানি গেল, কর্নেল এম এ জি ওসমানী ইনি হচ্ছে সেনাবাহিনীর প্রথম প্রধান, ওয়াকারুজ্জামান বর্তমান প্রধান, তারপরে ক্যাপ্টেন নুরুল হক হচ্ছে নৌবাহিনীর প্রথম প্রধান, নাজমুল ভাই হচ্ছে বর্তমান প্রধান, তারপরে হচ্ছে এ কে খন্দকার বিমান বাহিনীর প্রথম প্রধান, আর হচ্ছে এনার নাম কি, হাসান মাহমুদ, ইনি হচ্ছে বর্তমান প্রধান। এই যে লালন তো চেনই, হাসন রাজা, এই যে আমাদের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আরেক গুরু কাজী নজরুল ইসলাম, আরেক গুরু ডক্টর মাহফুজুর রহমান। আচ্ছা দেখো এমসিকিউগুলো আমাদের কেমন হয়, আমি কিন্তু ইউনিভার্সিটিতে এসে জানছি যে এনারা, সরি কলেজে এসে জানছি যে এনারা দুইজন আলাদা। আগে কিন্তু আমি দুইজনকেই একই মনে করতাম আর কি, ঠিক আছে। এবং আমি শিওর যে আমাদের বাচ্চা কাচ্চারা, মানে আমাদের এই পরের জেনারেশন যারা আর কি, ইমিডিয়েট পরে যারা, এনারা হচ্ছে এই দুজনকে একই মনে করবে, ঠিক আছে। তো এমসিকিউগুলো আসলে এরকম হয়। সো যেটাই তুমি উত্তর করো একটাবার চিন্তা ভাবনা করে উত্তর করবা, ঠিক আছে। আর ইনি, ও তকু ভাই, এনার সাথে আমার দেখা হয়েছিল নওগাঁ ব্রাঞ্চে। ইনি কিন্তু তোমাদের সাথে প্রস্তুতি নিচ্ছেন। তো এই মানুষটা চান্স পাক বা না পাক, উনি যে এই বয়সে এসে প্রস্তুতি নিচ্ছেন, মনোবলটা দেখাচ্ছেন, তো এটা দেখে তোমাদের একটু ইন্সপায়ার হওয়া উচিত। তাহলে আসো আমরা একটু, সমাজে কত গেছে, অনেক সময় চলে গেছে, আমরা একটু শুরু থেকে একটু টেনে টেনে পুরোটা একটু দেখার চেষ্টা করি 1 মিনিটে। এনার নাম কি? হান্টার। তারপরে কুদরতি খুদা, এনার নাম হচ্ছে কি জানি বলে, রবার্ট নাথান। ডাকসু প্রথম নির্বাচন 24-এ, পিজে হার্টস ইনি প্রথম ভিসি। তারপরে হচ্ছে এটা হচ্ছে সারেফ রহমান প্রথম বাঙালি ভিসি, শহীদুল্লাহ প্রথম ডিলিট। তারপরে হচ্ছে এটা শহীদুল্লাহ হল, এনার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের সাথে এনার একটা সুন্দর সম্পর্ক আছে। লীলা নাগ প্রথম ছাত্রী, ফজিলাতুন্নেসা জোহা প্রথম মুসলিম ছাত্রী। তারপরে আসলো হচ্ছে এই তো রোকেয়া হল, এইখানে রোকেয়ার ভাস্কর্য আছে, বেগম রোকেয়ার ভাস্কর্য, এবং 7ই মার্চ ভবনও এখানে আছে। এরপরে আসো হচ্ছে সুফিয়া কামাল হল, কি সুন্দর, সুফিয়া কামাল হল একেবারে রাজকীয় একটা হল, তাই না? পাশেই জাজাস কোয়ার্টার। এরপরে নওয়াব আলী চৌধুরী, ইনি হচ্ছে ওই যে যে নাথান কমিশন, এই কমিশনের একজন সদস্য ছিলেন, এবং এনার নামে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন। এরপরে আসো স্যার সলিমুল্লাহ, যেখানে বসে আমি ভিডিও বানাচ্ছি, এই যে এখানে বসে বসে, এই যে সলিমুল্লাহ হল, সুন্দর অনেকগুলো ছবি দিছি যদিও। এরপরে দেখো এই যে সলিমুল্লাহ হলের কুত্তা, অত্যন্ত শিক্ষিত এবং মার্জিত একটা কুত্তা, ঠিক আছে। এরপরে আসো এটা হচ্ছে অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা ঢাবির কলা ভবনে, রাজু ভাস্কর্য, শ্যামল চৌধুরী, এটা টিএসসিতে। এরপরে আসো এটা হচ্ছে কি স্বাধীনতা সংগ্রাম, এটা ফুলার রোডে, আর এটার ভাস্কর হচ্ছে শামীম শিকদার ম্যাম। এরপরে টিএসসি, তো টিএসসি
ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি, এটা মুক্তি ও গণতন্ত্র তরুণ, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রবেশ গেট, কার্জন হল, যেটা দেখে দেখে তোমরা স্বপ্ন দেখা শুরু করো। পিসি চত্বর, এখানে আছে স্মৃতি চিরন্তন এবং এটার শিখা চিরন্তন আছে সৌরবাদী উদ্যানে, এটা হচ্ছে শতবর্ষী মনুমেন্ট, আসলেই দেখবা, ছবি টবি তুলবা। এরপরে কাজী নজরুল ইসলামের কবর সেন্ট্রাল মসজিদের পাশে। দোয়েল চত্বর, আজিজুল হক পাশা, এটা হচ্ছে কার্জনের অপোজিটে। এটা হচ্ছে কি জাতীয় জাদুঘর শাহবাগে। এরপরে হচ্ছে স্বাধীনতা জাদুঘর, এটা কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। এই যে ভেতরে কি সুন্দর জাদুঘর দেখছো। তারপরে তিন নেতার মাজার, জানোই তো, শেরে বাংলা খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এরপরে এটা হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা, এটাও শামীম শেখদার ম্যাম, টিএসসিতে আছে। এটা হচ্ছে মহাস্থানগড়, কোথায়? বগুড়াতে। এটা হচ্ছে কি কি বলে, পাহাড়পুর বৌদ্ধবিহার, ঠিক আছে, কোথায় আছে? নওগাঁতে। এই তারপরে হচ্ছে কুমিল্লাতে ময়নামতি আছে, উয়ারি বটেশ্বর আছে কোথায়? নরসিংদীতে, তাই না? এরপরে লালবাগ কেল্লা, লালবাগে আছে ঢাকার, আমার হলের পাশেই। আহসান মঞ্জিল, উত্তরা গণভবন নাটোরে। তারপরে হচ্ছে ছোট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জের শিবপুরে। এটা হচ্ছে কুসুম্বা মসজিদ, 5 টাকার নোটে আছে, নওগাঁতে আছে এটা। এরপরে আমরা দেখলাম হচ্ছে সাবাস বাংলাদেশ, রাজশাহী ইউনিভার্সিটিতে নিতুন কুণ্ডু। তারপরে হচ্ছে সংসপ্তক, এটা হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। বাংলাদেশের সবথেকে বড় শহীদ মিনার, এটাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বলছি যে 52-71। এরপরে হচ্ছে আইকনিক রেল স্টেশন কক্সবাজারে। এরপরে চট্টগ্রাম বন্দর, আমরা 3টা বন্দর সম্পর্কে পড়ছিলাম, তাই না? একটা হচ্ছে চট্টগ্রাম পোর্ট, পায়রা পোর্ট, আর একটা হচ্ছে মোংলা পোর্ট, আর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সম্পর্কেও পড়ছিলাম একটু। এরপরে আমি একটু তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে যে সাবমেরিন কেবল, দেখো সাপের মতো। বাংলাদেশে আসতেছে কোনটা? সিমিউই-6, এটা ল্যান্ডিং স্টেশন হবে ঝিলংজাতে, এটা একটু মাথায় রেখো। এরপরে 60 গম্বুজ মসজিদ, কোথায়? বাগেরহাটে বোধহয়। এরপরে এই যে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের ছবি দিছি, এগুলো সম্পর্কে একটু পড়ে নিও। এরপরে দেখলাম কি অমর্ত্য সেন, আচ্ছা, কিছু বিখ্যাত ব্যক্তিত্বের ছবি, এগুলো একটু পড়ে নিও। এই তো ডক্টর মাকসুদুল আলম, ইনি পাটের জিনোম আবিষ্কার করছে, জুটম্যান। ডক্টর মোবারক আহমেদ খান, ইনি হচ্ছে পাট থেকে সোনালী ব্যাগ আবিষ্কার করছে, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। শিল্পাচার্য জনিল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, এনার সম্পর্কে পড়তে বলছি একটু গুরুত্ব দিয়ে। তারপরে হচ্ছে আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, হাসান রাজা, মরমি কবি। তারপরে হচ্ছে শাহ আব্দুল করিম, বাউল সম্রাট, লালনও হচ্ছে বাউল সম্রাট। তারপরে হচ্ছে মাঝি বাইয়া জাহরে, গান শুনে বুঝতে পারতেছো যে ভাওয়াইয়া গানের। তারপরে আব্দুল আলিম পল্লীগীতির সম্রাট। তারপরে লালন, এরপরে মাহফুজুর রহমান। তারপরে ইনি হচ্ছে এম এ জি ওসমানী, ইনি হচ্ছে প্রথম সেনাপ্রধান। ওয়াকারুজ্জামান, বর্তমান সেনাপ্রধান। নুরুল হক, প্রথম হচ্ছে নৌবাহিনীর প্রধান। আর নাজমুল হাসান, বর্তমান বিমান বাহিনীর প্রধান। একে খন্দকার, প্রথম কি বলে রে, এনারা হচ্ছে নৌবাহিনীর প্রধান, হ্যাঁ, ইনি হচ্ছে বিমান বাহিনীর প্রধান। তারপরে হাসান মাহমুদ, ইনি হচ্ছে বর্তমান বিমান বাহিনীর প্রধান। আগেরগুলো কি নৌ বলছি না বিমান বলছি? এনারা কিন্তু এই যে পোশাক দেখে বুঝতেছো এরা হচ্ছে নৌবাহিনীর প্রধান, ঠিক আছে, এক হয়ে গেল। এরপরে আচ্ছা, তো এতটুকুই ছিল নাকি আমাদের পড়াশোনা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আজকে আমি আসলে তোমাদের কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে এখানে আসি নাই, জাস্ট হচ্ছে তোমাদের একটু মানে আগে যা কিছু পড়ছো এগুলো একটু রিভাইজ করার জন্য আর কি। তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে দেখতেছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং তোমাদের শেষ কয়েকটা দিনের জন্য একটু অ্যাডভাইস দিই যে শেষের এই দিন কয়েকটা তোমরা ভুলে যাও যে তোমাদের কাছে বই আছে, ঠিক আছে? আমি তোমাদের জায়গায় হলে যেটা করতাম, যে উদ্ভাসে এতদিন ধরে যতগুলো এক্সাম দিছি, হ্যাঁ, সবগুলো এক্সামের যতগুলো কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো আগামী কয়েকদিনে পড়ে ফেলতাম। তারপর তোমাদের একটা ফাইনাল টাচ বই দেওয়া আছে, এই ফাইনাল টাচ, এই যে এক্সামের কোশ্চেনগুলো আর তোমার হ্যান্ড নোট, এই তিনটের বাইরে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে বইয়ে হাত দেওয়ার বোধহয় খুব বেশি দরকার নাই আর কি, ঠিক আছে? তাহলে তোমরা এই লাস্ট এই কয়েকটা দিনে কী করবা, ফাইনাল টাচটা খুব ভালো করে পড়বা। তোমার হ্যান্ড নোট যদি থাকে সেটা একটাবার তুমি চোখ বুলাইতে পারো। আশা করি এগুলো সব ঠোরস্থ হয়ে গেছে। আর যে কাজটা করবা সেটা হচ্ছে এতদিন ধরে যে কোশ্চেনগুলো উদ্ভাস যতগুলো পরীক্ষা নিয়েছে এই পরীক্ষার কোশ্চেনগুলো একটু তুমি ভালোভাবে দেখবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।